তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার ঘোরের কাঁটা তখন ঠিক রাত ৯টা বেজে ৫ মিনিট ছুঁই ছুঁই। আচমকাই কেঁপে উঠল কলকাতা। প্রথমে হালকা, তারপর স্পষ্ট মাঝারি মাত্রার ভূমিকম্প। দক্ষিণ কলকাতা থেকে মধ্য কলকাতা, উত্তর কলকাতার অলিগলি থেকে শুরু করে হাওড়া, পানিহাটি, ২ চব্বিশ পরগনা একই অভিজ্ঞতা, একই আতঙ্ক। বহুতলের বাসিন্দারা ছুটে বেরিয়ে এলেন সিঁড়িতে, কেউ নামলেন রাস্তায়, কেউ ফোন করলেন আত্মীয়দের। কয়েক সেকেন্ডের এই কম্পন আপাতভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি না ঘটালেও একগুচ্ছ অস্বস্তিকর প্রশ্ন নতুন করে সামনে এনে দিল। কলকাতা কি সত্যি এমন বিপর্যয়ের জন্য প্রস্তুত? ভূমিকম্প যদি আরো কয়েক সেকেন্ড স্থায়ী হতো বা মাত্রা যদি আরো একটু বেশি হতো, তবে কি ছবিটা অন্যরকম হতো না? প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। রিক্টার স্কেলে মাত্র ছিল ৬। কম্পনের প্রভাব অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কিছু অংশে। প্রশ্ন উঠছে, এত দূরের ভূমিকম্পে কলকাতা কেন এতটা কাঁপে? ভূতত্ত্ববিদদের বক্তব্য স্পষ্ট। পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া একটি সংবেদনশীল টেকটনিক অঞ্চলের অংশ। ভারতীয় প্লেট ক্রমাগত ইউরেশীয় প্লেটের দিকে ধাক্কা দিচ্ছে। সেই চাপের ফলে হিমালয় অঞ্চলে যেমন ভূমিকম্প হয়, তেমনি তার প্রভাব ছড়িয়ে পড়ে বহু দূরে। কিন্তু কলকাতার ক্ষেত্রে সমস্যাটা আরো গভীর, কারণ এই শহর দাঁড়িয়ে রয়েছে নরম পলিমাটি ও কাদামাটির ওপর। ভূমিকম্পের তরঙ্গ এই ধরনের মাটিতে এসে আরো শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ দূরের কম্পনও এখানে এসে বিপজ্জনক রূপ নিতে পারে। এই ভূমিকম্প শুধু কলকাতাতেই সীমাবদ্ধ ছিল না। একই সময়ে হাওড়া, পানিহাটি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়। এমনকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ঢাকা, টাঙ্গাইল সহ একাধিক জায়গাতেও এই কম্পনের খবর মিলেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। এই কম্পনের প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার কিছু অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে এই অঞ্চলে। সোমবার ভোর রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 4.6 মাত্রার ভূমিকম্প। তার আগে গত বছরের জানুয়ারি ও নভেম্বর মাসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশ কেঁপে ওঠে। মায়ানমার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ এবং পূর্ব ভারতের একটি বড় অংশ এই সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। মায়ানমারের মতো জায়গায় যদি মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্প হয়, তার সঙ্গে তার তরঙ্গ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং নরম মাটির অঞ্চলে সেই কম্পন আরও একটু বেশি অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে প্রতিটি ভূমিকম্প আলাদা ঘটনা, কিন্তু একই অঞ্চলে ঘন ঘন কম্পন মানে ভূত্বকের ভিতরে চাপ বাড়ছে। সেই চাপ কখন, কোথায়, কত বড় আকারে মুক্তি পাবে তা বলা কঠিন। আর এখানেই লুকিয়ে রয়েছে কলকাতার ভবিষ্যৎ বিপদের আশঙ্কা। এছাড়াও ২০২৫ সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাব বিহার, বাংলাদেশ, চীন ও ভুটান পর্যন্ত ছড়িয়ে পড়ে। যদিও কলকাতায় তখন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ধারাবাহিক কম্পন শহরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ঘন ঘন কম্পন বড় ভূমিকম্প পূর্বাভাস কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে এটি স্পষ্ট যে অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এবং ভবিষ্যতে বড় কম্পনের সম্ভাবনা সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারি নথি অনুযায়ী কলকাতা ভূমিকম্পের মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে, কিন্তু বাস্তব পরিস্থিতি বিচার করলে ঝুঁকির মাত্রা কাগজে লেখা সংখ্যার চেয়েও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ শুধু ভূমিকম্পের সম্ভাবনা নয়, শহরের নির্মাণ কাঠামো বড় সমস্যা। কলকাতার বহু এলাকায় অপরিকল্পিত নগরায়ন হয়েছে। বিল্ডিং কোড মানা হয়নি, মাটির প্রকৃতি পরীক্ষা করা হয়নি, ভূমিকম্প প্রতিরোধী নকশা প্রয়োগ করা হয়নি। বিশেষ করে উত্তর কলকাতার পুরনো বাড়ি, মধ্য কলকাতার ঘিঞ্জি এলাকায় এবং শহরতলি নতুন কিন্তু নিম্নমানের নির্মাণ সবই বিপদের তালিকায় রয়েছে। ভূমিকম্পের ক্ষেত্রে কলকাতার সবচেয়ে বড় শত্রু তার মাটি, নরম কাদামাটি, পলি মাটি। তার ফলে ভূমিকম্প প্রবণ অবস্থা, অর্থাৎ মাটি আচমকায় তার শক্তি হারিয়ে ফেলে, তরলের মতো আচরণ করতে শুরু করে। আর এর ফল কি? বাড়ির ভিত দুর্বল হয়ে যায়, স্তম্ভ বেঁকে যেতে পারে, গোটা কাঠামো হেলে পড়ে বা ধসে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বড় মাত্রার ভূমিকম্প হলে কলকাতার বহু
তল এই সমস্যার মুখে পড়তে পারে। পূর্ব কলকাতার জলাভূমি দীর্ঘদিন ধরেই পরিবেশ ও বিপর্যয় ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। অথচ বাস্তবে কি হচ্ছে? বেআইনি নির্মাণে ভরে যাচ্ছে জলা জমি। সম্প্রতি এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেছে। জলাভূমির উপর গড়ে ওঠা বহুতলগুলি ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, এই নির্মাণের অনুমতি দিল কে? কোথায় গেল প্রশাসনের নজরদারি? ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত নিয়ম কানুনই কি শুধুই ফাইলবন্দি? ধরা যাক কলকাতার কাছাকাছি 6.5 বা 7 মাত্রার ভূমিকম্প হলো, তাহলে সেই মুহূর্তে কি হবে? বিশেষজ্ঞদের আশঙ্কা, শহরের বহু রাস্তায় ধ্বংসস্তূপ জমে যাবে, ঘিঞ্চি এলাকায় ঢোকাই যাবে না। পুরনো বাড়ি ধসে পড়লে ভিতরে যারা থাকবেন, যে সমস্ত মানুষ থাকবেন, তারা আটকে পড়বেন। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এই মুহূর্তে কলকাতার বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো কি এত বড় পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত? সেই প্রশ্নের উত্তরও কিন্তু স্পষ্ট নয়। অনেক ক্ষেত্রেই নিয়ম মানা হয় না বা আংশিকভাবে মানা হয়। বিশেষ করে ব্যক্তিগত বাড়ি ও ছোট প্রমোটারদের নির্মাণে নজরদারি দুর্বল। পুরনো বাড়িগুলির ক্ষেত্রে রেট্রোফিটিং বা শক্তি বৃদ্ধির উদ্যোগ রয়েছে তা কিন্তু নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক সদিচ্ছার অভাবই এখানে সবচেয়ে বড় সমস্যা। মঙ্গলবার রাতের ভূমিকম্প বড় ক্ষয়ক্ষতি হয়নি, এটা একটা স্বস্তির খবর, কিন্তু এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই কম্পন যেন একটি সতর্ক সংকেত। কলকাতা যদি সত্যি ভবিষ্যতের বড় ভূমিকম্প মোকাবিলা করতে চায়, তবে এখনই ব্যবস্থা নিতে হবে। অপরিকল্পিত নির্মাণ বন্ধ করতে হবে, জলাভূমি রক্ষা করতে হবে, পুরনো বাড়ির ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং নাগরিকদের সচেতন করতে হবে। বিশেষ করে উত্তর কলকাতার পুরনো বাড়ি, ঘিঞ্চি বসতি এবং অপরিকল্পিত নির্মাণ এলাকাগুলিতে প্রাণহানির ঝুঁকি অত্যন্ত বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, কলকাতা কি আদৌ বড় ভূমিকম্প মোকাবিলার জন্য প্রস্তুত? বিশেষজ্ঞদের মতে বাস্তব চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। যদিও কাগজে কলমে ভূমিকম্প প্রতিরোধ সংক্রান্ত নিয়ম কানুন রয়েছে, বাস্তবে তার প্রয়োগ অনেক ক্ষেত্রেই যথাযথ নয়। অনেক নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি, বিশেষ করে ছোট প্রমোটার বা ব্যক্তিগত নির্মাণের ক্ষেত্রে। পুরনো বাড়িগুলির শক্তি বৃদ্ধি নিয়েও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। নিয়মিত বিল্ডিং অডিট, ঝুঁকিপূর্ণ বাড়ির চিহ্নিতকরণ এবং নাগরিকদের সচেতন করা অত্যন্ত জরুরি। ভূমিকম্প ঠেকানো মানুষের হাতে নেই, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তার জন্য প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, কঠোরভাবে বিল্ডিং কোড মানা এবং সাধারণ মানুষের সচেতনতা। ভূমিকম্পের সময় কি করা উচিত, কোথায় আশ্রয় নিতে হবে, কিভাবে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখা যায়, এই বিষয়গুলি নিয়ে নিয়মিত মহড়া ও প্রচার প্রয়োজন। স্কুল, অফিস এবং আবাসনে ভূমিকম্প মোকাবিলা সংক্রান্ত প্রশিক্ষণ চালু করারও প্রস্তাব দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।